সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে প্রথম অধ্যায়ের লেকচার 6 সম্পর্কে আলোচনা করব। আমি Md.Abu সিদ্দিক। আমরা গত ক্লাসে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, হালিমার ব্যবসায়ের কাহিনী পড়েছিলাম। তো কাহিনী পড়ার পর আমরা এখানে গুরুত্বগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা বাসার মধ্যে এই জিনিসটা লিখবে, খাতায় লিখবে, ঠিক আছে? হালিমার ব্যবসায় কাহিনী পড়ে ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে তোমার যে ধারণা সৃষ্টি হয়েছে সেটা লেখা। ব্যবসার গুরুত্ব কি কি গুরুত্ব সম্পর্কে সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে ব্যবসার গুরুত্ব। আজকাল সেই সকল দেশ উন্নত, যে সকল দেশ ব্যবসা বাণিজ্য উন্নত, আয় বৃদ্ধিতে সহায়তা করে, জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তারপরে মাথা পিছু আয় বৃদ্ধি হয়, তারপরে তোমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই ধরনের জিনিসগুলো আমরা গুরুত্ব পড়েছিলাম। চলো আজকে আমরা শুরু করি ব্যবসায় পরিবেশ। ঠিক আছে, এবার ব্যবসায় পরিবেশ। ব্যবসা পরিবেশ বলতে পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠন গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। কোনো স্থানের ব্যবসা বাণিজ্য উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। জিনিসটা কেমন ধরনের, যে মানুষ যে তার জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য প্রভাবিত হয়, সেগুলো সেই অঞ্চলের জীবনধারা এবং অর্থনৈতিক কার্যাবলীকে অনেকাংশে প্রভাবিত করে। ঠিক আছে, এবার কোনো অংশে মানুষের এই যে অঞ্চলে সে বসবাস করে সেই অঞ্চলে ভূপ্রকৃতি, অর্থাৎ সেই অঞ্চল সমতল ভূমি নাকি পাহাড় পর্বত ঘেরা, নাকি সেখানে নদী বিদ্যুৎ এলাকা, নাকি সাগর মহাসাগর এলাকা, জলবায়ু কেমন ধরনের, যে জলবায়ুটা যে অতি গরম, না নাতিশীতোষ্ণ ভাব, না শীত প্রধান এলাকা, নাকি নদ নদী প্রবণ এলাকা, না পাহাড় এলাকা, না বনভূমি, আবার জাতি কেমন ধরনের, ধর্ম তো আমরা জানি, শিক্ষা কেমন, সেগুলো। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের কার্যাবলী উন্নতি অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে, সেগুলোই হইল ব্যবসায়িক পরিবেশ। ঠিক আছে, তা আমরা একটা জিনিস দেখি যে আমাদের এখানে চট্টগ্রাম সমুদ্র বন্দর এলাকা একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। সেটা একটা ছবি আমরা দেখি কিভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দর এলাকা জাহাজে করে জিনিসপত্র নিয়ে আসে এবং সেগুলো কিভাবে বিদেশে প্রেরণ করা হয়, কিংবা আমদানি করলে কিভাবে সেগুলো খালাস করা হয়। ঠিক আছে, সেগুলো ছবিটা আমরা দেখলাম। এখন আসি, বহু প্রকারের পরিবেশ দেখতে পাওয়া গেলেও ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। যেমন প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ ও প্রযুক্তিগত পরিবেশ। এই 6টা পরিবেশেই আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা এগুলো নিয়ে আলোচনা করি। আমরা এরকম একটা জায়গায় গিয়েছিলাম, হয়তো তোমরা অনেকে সেই জায়গাটা গিয়েছিলে। দেখো তো ছবিটা দেখে কোথায় মনে হয়? সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর অবস্থিত, প্রাচীন বাংলা রাজধানী এবং বিখ্যাত ব্যবসা কেন্দ্র ছিল সেখানে। এখনো সেই পুরাতন বিল্ডিং, জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র আমরা এখানে গেলে দেখতে পাই, ঠিক না? তোমরা অনেকে গিয়েছো, দেখছো, তো সেই জিনিসগুলো আমরা দেখি। ঠিক আছে, তাই এখানে আমরা আসি হলো, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে ব্যবসা বাণিজ্যের উন্নতি লাভ করে টিকে থাকা অনেক কঠিন।
নিম্নে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করা হলো। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিবেশগুলো কেমন ধরনের সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানগুলো বাংলাদেশে ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশে নদী বিদ্যুৎ, অর্থাৎ প্রায় সকল জেলায় নদী আছে, ঠিক আছে। ফলে সহজে এখানে কৃষিজাত ও বিভিন্ন শিল্প ও ভোগ্যপণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। কৃষিকাজের মাধ্যমে আমরা আমাদের কৃষকরা যে অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে সেগুলো এখানে উৎপাদন করা সম্ভব। ব্যবসা বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস এখানে বিদ্যমান। আমরা যে বাসায় ব্যবহার করে থাকি তিতাস গ্যাস, ঠিক আছে, গ্যাস ব্যবহার করে থাকি। এখানে দেখো অনেক গ্যাস আছে বাংলাদেশে। তা আমরা গ্যাসের সাহায্যে দেখো কোথায় গ্যাস উত্তোলন করা হয়, অথচ আমরা ঢাকা শহর বসে বসে সেগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। এইখানে শিল্প কারখানা এরকম গ্যাস ব্যবহৃত হচ্ছে। দেশের বিদ্যমান খনিজ কয়লা, চুনাপাথর, কঠিন শিলা ও খনিজ শিল্প বিকাশে সহায়তা করে থাকে। অর্থাৎ শিল্প স্থাপন করতে গেলে এগুলো আমাদের প্রয়োজন আছে। এগুলো ছাড়া আমাদের শিল্প কারখানা চালু রাখা সম্ভব না। দিন দিন বনভূমির পরিমাণ কমে গেলেও আমাদের রয়েছে সমৃদ্ধ বনজ সম্পদ। অসংখ্য নদী বিদ্যুৎ ও সমুদ্র বেষ্টিত হওয়ায় মৎস্য শিল্প বিকাশে উপযুক্ত পরিবেশ এখানে বিদ্যমান, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু অসংখ্য নদ নদী বিদ্যমান আছে, আমরা এইখানে মেঘনা, পদ্মা, মেঘনা, যমুনার কথা বলি, ঠিক আছে, করতোয়া, ধলেশ্বরী, তারপরে এইগুলোর কথা বলি, ঠিক আছে। তো এইখানে অনেক ধরনের নদী আছে, সেখানে নদীর মধ্যে অনেক মাছ পাওয়া যায়। আমাদের সমুদ্র এলাকা আছে, তোমরা অনেকে কক্সবাজার গিয়েছো, কক্সবাজার নতুবা তোমরা অনেক এলাকায় ঘুরতে গিয়েছো, সেখানে সামুদ্রিক মাছও পাওয়া যায়। তাহলে আমাদের এখানে মৎস্য শিল্প বিকাশের জন্য পরিবেশটা অনেক উপযুক্ত আছে, ঠিক আছে। তারপর অর্থনৈতিক পরিবেশ। দেশে বিরাজমান কার্যকর অর্থ ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয়, বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসা পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসাবে কাজ করে। এখন একজন মানুষ যত টাকা উপার্জন করে সে ততটুকু কি করে না, খরচ করে ফেলে না, ভবিষ্যতের জন্য কিছু জমা করে রাখে। এই জমা করাটার নামই বলা হয় সঞ্চয়। সঞ্চয়ের টাকা সে জমা করার পর সে অন্যত্র কি করে থাকে, কিছু লাভের আশায় টাকা খাটাইয়া থাকে। এই খাটানোটার নামে আমরা বলি হইল বিনিয়োগ, ঠিক আছে। এখন যদি পরিবেশ আমাদের অনুকূলে থাকে তাহলে আমরা কি করব, এই বিনিয়োগকৃত টাকাটা, সঞ্চয়কৃত টাকাটা আমরা বিনিয়োগ করব, ঠিক আছে। এর থেকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। বাংলাদেশে অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটি ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলো ভিত্তি তেমন সুদৃঢ় নয়। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধন অভাব, গ্রামীণ জনগণের ব্যাংকিং সেবা ও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শহরের তুলনায় কম সুবিধা, প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লোকদের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটাতে পারলে বাংলাদেশের ব্যবসা বিকাশে আরও দ্রুত অগ্রসর হতে পারবে। অর্থাৎ সমস্যাগুলো কি কি, যে টাকা আছে কিন্তু সেই টাকাটা যে শ্রেণীর লোকদের দেওয়া দরকার, অর্থাৎ কৃষক শ্রেণী কিংবা যারা শিল্প কারখানা মালিক, তাদেরকে যদি সরকার এই টাকাটা দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে তারা কি করতো, কৃষিজাত পণ্য উৎপাদন করতে পারত, শিল্প কারখানা মালিকরা শিল্পজাত দ্রব্য তৈরি করতে পারত, কিংবা গ্রামের মানুষ এই ব্যাংকিং ও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে অনেক সমস্যা তারা সম্মুখীন হয়। তাই এইখানে দালাল শ্রেণীর লোক, কিছু দালাল টট লোক কি করে থাকে, তাদেরকে হয়রানি করে থাকে। এছাড়া প্রশাসনিক জটিলতা তো বিদ্যমান আছেই, ঠিক আছে, আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই। তারপরে এর সাথে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো যদি কাটতে পারে তাহলে বাংলাদেশে এই অর্থনৈতিক ব্যবসা আরও দ্রুত বিকাশ হবে। সামাজিক উপাদান, জাতি, ধর্মীয় বিশ্বাস, বক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসায়ের সামাজিক উপাদান বেশিরভাগ বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে অনুকূল, ঠিক আছে।
তাহলে এই দেশে মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সংস্কৃতিগতভাবে উদার, পরিশ্রমী ও সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে এবং মসৃণ কাপড় উৎপাদন করে এই দেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। সোনারগাঁ একসময় ব্যবসা বাণিজ্যের, শিক্ষা দীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কারুশিল্পে ছিল বিশ্বসেরা। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমরা সোনারগাঁয়ে গিয়েছিলাম। এই সোনারগাঁ ছিল প্রাচীন ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের একটা অন্যতম কেন্দ্র, ঠিক আছে। এবং কারুশিল্প ছিল হলো বিশ্ববিখ্যাত। অর্থাৎ এই যে মসৃণ কাপড় উৎপাদন করা হতো, সেই কাপড়টা এতই মিহি ছিল যে বলা হতো যে একটি মসৃণ কাপড় বা শাড়ি একটা মেসের বাক্সের মধ্যে রাখা যেত, ঠিক আছে। তো বর্তমানে জামদানি শাড়ি তৈরি, জামদানি শাড়ি তৈরি, তারপরে জাহাজ নির্মাণ শিল্প বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে আরও দক্ষ শ্রম নির্ভর করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম শিল্প, বাণিজ্য, গবেষণা আরও বেশি সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। সাথে সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সকল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। অর্থাৎ পড়ালেখা এই মুখস্থ বিদ্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার এর মধ্যে কী করলো, আমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিল। অর্থাৎ তুমি আগে 10টি প্রশ্ন মুখস্থ করে 5টি কমন পাওয়ার চিন্তা করতে। এখন সিস্টেম হলো এমন যে মুখস্থ করে পরীক্ষার হলে যাওয়ার পরও তোমার দেখা যাবে যে প্রশ্ন তুমি দেখতেছো কমন পড়তেছে না। অর্থাৎ মুখস্থ বিদ্যার প্রবণতা থেকে সরকার এই ক্ষেত্রে বেরিয়ে আসার চেষ্টা করতেছে, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলার জন্য। এতে আমরা যেটা বলি সৃজনশীল প্রশ্ন, সেই সৃজনশীলতা প্রকাশ পাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি তোমার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণাকে কাজে লাগিয়ে তুমি কি করবে, প্রশ্ন উত্তর দেবে, ঠিক আছে। এতে করে তোমার মেধা বিকাশ হবে। তাহলে মেধা যখন বিকাশ হবে, তোমার স্বাভাবিক ক্ষেত্রে, স্বাভাবিক কাজে তোমার দেখা যায় অন্যান্য জিনিসের ক্ষেত্রেও তোমার মেধার বিকাশ ঘটবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে প্রযুক্তির ব্যবহার তুমি অনেক বেশি ব্যবহার করবে। যেমন এই যে আমি তোমাদের সামনে যুক্ত হয়ে পাঠদান করতেছি, এটা হলো প্রযুক্তির ব্যবহার, ঠিক আছে। এই যে প্রযুক্তির ব্যবহার কত সহজ করে দিল, এটা হলো গবেষণা বা চিন্তা চেতনার একটা ফসল। তা এইভাবে যখন তোমাকে চিন্তা চেতনা কাজে লাগিয়ে বা প্রযুক্তি ব্যবহার করবে, সুযোগ করে দিবে, তখন দেখা যাবে যে পড়ালেখার কথা বলো আর ব্যবসা বাণিজ্যের কথা বলো, সর্বক্ষেত্রে আরো সমৃদ্ধি বয়ে আনবে। তারপরে আমাদের আছে হলো কি, তারপরে আমাদের এইগুলো ছিল। তারপরে আমাদের এখানে আসি হলো আমরা রাজনৈতিক উপাদান, সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প বাণিজ্য, প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসংকর ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, অর্থাৎ ধর্মঘট, ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প বাণিজ্য প্রসারে বাধা সৃষ্টি করে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীগণও বিনিয়োগ করতে উৎসাহিত হয় না। বাংলাদেশে বর্তমান উক্ত রাজনৈতিক উপাদানগুলো সবগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান নেই। শ্রমিক অসন্তোষ, ধর্মঘট, হরতাল সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করার মাধ্যমে বাংলাদেশের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা প্রয়োজন। যদিও আমাদের বর্তমান অবস্থা সেই রকম নেই, যে বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে এই যে বিনিয়োগের অনুকূল পরিবেশের কারণে এই সমস্যাগুলো অনেকাংশে নেই, যার কারণে ব্যবসা বাণিজ্য এখন অনেক আগে থেকে প্রসারিত হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ ব্যবসা করে অনেক কাজে, অনেক ব্যবসায় সে সফলতা অর্জন করতেছে। আইনগত উপাদান, আইনগত পরিবেশে বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক ও যুগোপযোগী হলেও অনেকগুলো বেশ পুরাতন। পরিবেশের সংরক্ষণ, ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজি প্রতিরোধে
আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যে উন্নতি নিশ্চিত করা যায়। জিনিসটা কেমন ধরনের, যে এই যে আইনগত পরিবেশ, আমাদের নীতি এবং নৈতিকতা, আমাদের এই ব্যবসা উদ্যোগে একটি চ্যাপ্টার আছে ব্যবসায়িক পরিবেশে নীতি এবং নৈতিকতা সম্পর্কে আমরা আলোচনা করব নবম অধ্যায়ে। যে এই ক্ষেত্রে দেখো ভোক্তা পরিবেশ সংরক্ষণ এবং ভোক্তা আইন, কেন মানুষ অধিকাংশ ক্ষেত্রে যে অসৎ কাজে লিপ্ত হচ্ছে, যেমন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বলো, তারপরে পণ্যের কি করে থাকে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে থাকে, তারপরে আবার দেখা গেল যে বিভিন্ন খাতে দুর্নীতি, স্বজনপ্রীতি, ছাঁদাবাজির মাধ্যমে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য সরকার কঠোর আইন প্রণয়ন করে যে দেশের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য কি করেছে, বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করছে এবং সেটা বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেছে। প্রযুক্তিগত পরিবেশ, শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতিতে দক্ষ সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি, প্রযুক্তির প্রয়োজন হয়। সাধারণত দেখা যায় যে সকল দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত, তারা ব্যবসা বাণিজ্য উন্নত। প্রযুক্তিগত উন্নয়ন উপাদান প্রক্রিয়াকে সহজতর করে, ফলে উৎপাদিত পণ্যের পরিমাণ, গুণগত মান বৃদ্ধি পায়। বাংলাদেশে ব্যবসা পরিবেশের প্রযুক্তিগত উপাদানগুলো অনেক ক্ষেত্রে অনুকূল। ব্যবসার সকল শাখার প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটা জিনিস দেখো, আগে অনেক জিনিস মানুষ হাতে তৈরি করত, এখন কি করছে, অত্যাধুনিক মেশিন আবিষ্কার হওয়ার কারণে মেশিন তার কাজ মতো চলে। মেশিন মানুষের কথা শুনতে চায় না, অর্থাৎ তুমি যখন একটা জিনিসের কমান্ড দিয়ে রাখবে কম্পিউটার ক্ষেত্রে, সে তার মতো কাজ করে, তুমি তাকে যতই নিষেধ করো সে তোমার কথা শুনবে না, সে তার মতো কাজ করে থাকবে। অর্থাৎ এই যে প্রযুক্তি, সে কি করে থাকবে, যদি প্রযুক্তিতে ওইরকম সঠিক ব্যবহার করা যায়, তাহলে প্রযুক্তি আমাদের জিনিসপত্র কি করবে, গুণগত মান কথা বলো, তারপর পণ্যের পরিমাণের কথা বলো, সেটা নিশ্চিত করবে। ঠিক আছে, যেমন আধুনিক প্রযুক্তি, যে তুমি দোকানে যাওয়ার পর দেখো যে আগে দাড়ি পাল্লা কি করতো, পণ্যদ্রব্য উঠিয়ে মাপ দেওয়া হতো। আমরা অনেক সময় সন্ধিয়ান থাকতাম যে আমাদের পণ্যটা দাড়িপাল্লার বাটখারাগুলো সঠিক আছে কিনা, কিন্তু এখন দেখো ডিজিটাল যুগে ডিজিটাল মেশিনের মাধ্যমে ওজন করা হয়, তোমার কত গ্রাম হয় সেটাও পরিমাণ তোমার শো করে, আবার তোমার কি পরিমাণ দাম হলো, কত টাকা হলো তোমার এই দ্রব্যের, সেটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তো এই যে প্রযুক্তির ব্যবহারের কারণে যে তুমি সঠিক পরিমাণ পাচ্ছ। ঠিক আছে, তাহলে এরকম সঠিক প্রযুক্তির ব্যবহার ব্যবসার সকল শাখায় দিন দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের একটা কাজ আছে, তোমার এলাকার পরিবেশে কোন কোন উপাদান ব্যবসার জন্য অনুকূল অথবা প্রতিকূল তোমার মতামত দিবে, সেটা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে, তোমরা সেটা বাড়ির কাজ করে রাখবে। তা সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।